প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। দর্শক, আজকে তো কলকাতা হাইকোর্টে একটা বিষয় হয়েছে, আপনারা জানেন যে অভিষেক ব্যানার্জিকে রক্ষা কবচ দিয়েছে জাস্টিস তীর্থঙ্কর ঘোষের বেঞ্চ নিয়োগ দুর্নীতি মামলাতে। তো সেটা নিয়ে অনেকে অনেক কথা বলছেন যে কি হচ্ছে। একবার শুনছি যে কলকাতা হাইকোর্টের কোনো জাস্টিস বলছেন কেন বসে রয়েছে এজেন্সি, কেন এগোচ্ছে না, রিপোর্ট দেখতে চাই। আবার উল্টো দিক থেকে অন্য বেঞ্চ বলছে রক্ষা কবচ দেওয়া হচ্ছে, কোনো অ্যাকশান নিতে পারবে না, ডাকতে পারে কোনো অ্যাকশান নিতে পারবে না। তো এটা কি হচ্ছে? সাধারণ মানুষ এখান থেকে কি বুঝছেন? মানে যারা বিচারপতি তারাই কি একটা লাইনে আসতে পারছেন না, মানে একটা কমন জায়গাতে আসতে পারছেন না? কেউ বলছেন যে কেন হচ্ছে না তদন্ত, কেন থেমে আছে, কেন এগোচ্ছে না, কেন চুপ করে বসে রয়েছেন আপনারা, এজেন্সিকে ধমক দেওয়ার চেষ্টা করছেন। আবার অন্যদিকে বলা হচ্ছে যে হ্যাঁ ডাকতে পারেন কিন্তু কড়া স্টেপ নেওয়া যাবে না, ইডির এফআইআর খারিজ করছি না কিন্তু কড়া স্টেপ নেওয়া যাবে না। তো কি হচ্ছে অ্যাকচুয়ালি, মানুষ কি বুঝছেন এবং কোর্ট সম্পর্কে কি ধারণা তৈরি হচ্ছে মানুষের? এই প্রশ্ন যেমন অনেকে তুলছেন, আমি দেখছি কলকাতা হাইকোর্টের একজন আইনজীবী তিনিও একটা টুইট করেছেন এই রকমই। তরুণজ্যোতি তেওয়ারি, তিনি এখন থেকে প্রায় 6 ঘন্টা আগে একটা লেখা লিখেছেন টুইটারে যে ইসিআইআর খারিজ করবে না এবং বলবে তদন্ত করার জন্য। উল্টো দিকে আবার বলবে ভাইপোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া যাবে না। অন্য একটা বেঞ্চ বলবে কেন্দ্রীয় সংস্থা পদক্ষেপ কেন নিচ্ছে না। জনগণের মধ্যে ধারণা তৈরি করা হবে যে কেন্দ্রীয় সংস্থা কাজ করছে না। কোর্ট কি চাই সেটা ঠিক করুক আগে, এটা বলছিলাম। একটা বেঞ্চ বলছে কেন কেন্দ্রীয় সংস্থা কেন পদক্ষেপ করছে না, অন্য অংশ বলছে ইসিআইআর খারিজ করছে না কিন্তু কড়া স্টেপ নেওয়া যাবে না। এবার মানুষ কি ভাবছেন, জনগণের মধ্যে ধারণা তৈরি হচ্ছে যে কেন্দ্রীয় সংস্থা কাজ করছে না। তো কি মানে কোর্ট অ্যাকচুয়ালি কী চাই সেটা ঠিক করুক, একটা কমন জায়গাতে কোর্ট আসুক, নাহলে মানুষজন বিভ্রান্ত হচ্ছেন, এজেন্সির ওপরে একটা অন্য ধারণা তৈরি হচ্ছে, আলটিমেটলি সব কিছু গুলিয়ে গুবলেট হয়ে যাচ্ছে। এটাই বলার চেষ্টা করেছেন তরুণজ্যোতি তেওয়ারি, এটা পরিষ্কার বুঝতে পারছি। আমি তবু একেবারে সরাসরি জানার চেষ্টা করব। আমি এই মুহূর্তে অনলাইনে নেওয়ার চেষ্টা করছি কলকাতা হাইকোর্টের আইনজীবী এবং বিজেপি লিডার তরুণজ্যোতি তেওয়ারিকে। হ্যাঁ, এই মুহূর্তে পেয়েছি অনলাইনে। আপনাকে প্রথমে স্বাগত জানাই আরামবাগ টিভিতে। আপনি একটু আমাকে আরেকটু ক্লিয়ার করে বলুন যে টুইটটা করেছেন অ্যাকচুয়ালি কি বলতে চেয়েছেন। শফিকুল, ব্যাপারটা হয়ে গেছে এরকম, বলছে দৌড়াও, জোরে দৌড়াও, কিন্তু জায়গা থেকে নড়লে তোমাকে মারবো। মানে একদিকে দৌড়াতে বলছে আর একদিকে বলছে জায়গা থেকে নড়তে পারবে না তুমি। এটা অদ্ভুত সিচুয়েশন। ইসিআইআর থাকবে, ইসিআইআর খারিজ করা হবে না, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কড়া পদক্ষেপ হবে না। এটা হচ্ছে মাননীয় বিচারপতি তীর্থঙ্কর ঘোষের অবজারভেশন অর্ডার। খুব ভালো কথা, মাননীয় বিচারপতি দিতেই পারেন। উল্টো দিকে আরেকটা কোর্ট বলছে তথ্য প্রমাণ আছে, এত কিছু আছে, আপনারা পদক্ষেপ নিচ্ছেন না। মানুষের মনে কি ধারণা তৈরি হবে যে কেন্দ্রীয় সংস্থা কাজ করছে না? হাইকোর্ট যদি নিজেরা এত কনফিউজ হয়ে যায় তো মানুষ কোন দিকে যাবে? বিচার ব্যবস্থার উপর সম্পূর্ণ আস্থা আছে, সম্পূর্ণ ভরসা আছে, কিন্তু মানুষ কি দেখতে পাচ্ছে শফিকুল? দেখতে পাচ্ছে দুর্নীতি করে যারা চাকরি পেয়েছিল, যারা ফাঁকা খাতা দিয়ে চাকরি পেয়েছিল, যাদের শূন্য পাওয়া ওএমআর গুলো মানে বোর্ডের ওয়েবসাইটে জলজল করছিল, তারা আজকেও আবার সুপ্রিম কোর্টের নির্দেশে তারাও চাকরি করছে। এই ক্ষেত্রেও নিয়োগ দুর্নীতি একজনের ব্যাপার নয়, বাংলার শিক্ষিত যুবকদের ভবিষ্যতের ব্যাপার। তারা আশায় বসে আছে কবে শেষ হবে, কবে শেষ হবে। কোর্ট বলছে শেষ করো, আবার বলছে এগোবে না। মানে ওই ব্যাপারটা এরকম হলো, দৌড়াও, জোরে দৌড়াও, কিন্তু জায়গা থেকে তুমি বাবা নড়বে না। আসলে এবার কি জানো তো, মানে একটা ছোট দুটো লাইন বলবো, সেই লাইন দুটো তুমি বা তোমার দর্শক যেমন খুশি মিনিং করে নিতে পারো, আমি তার এলাবোরেট করবো না। যে ব্যাপারটা বসে বসে দম রুদ্ধ হয়ে যাচ্ছে, মানে বসে বসে দম রুদ্ধ হয়ে যাবে, সেখানে আবার শঙ্খচূড় সাপের কামড়ও খাবে, এবং কামড় খাওয়ার পর ইন্দ্রদেবকে প্রসন্ন করতে তোমাকে বিভিন্ন তীর্থে যেতে হবে। এটার কি কি মিনিং হয় তোমরা বুঝে নাও, আমি এটার মিনিং এলাবোরেট করবো না। কিন্তু আবার বলছি, কেন্দ্রীয় সংস্থা তদন্ত করছে, কোর্টের নির্দেশে তদন্ত হচ্ছে। এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কোনো বিজেপি নেতৃত্ব গিয়ে বলেনি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম কোনো চাকরি প্রার্থী গিয়ে বলেনি। যে কাগজগুলো এসছে সেখান থেকে ধরা পড়েছে কালীঘাটের কাকু। কালীঘাটের কাকু হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির একজন ডিরেক্টর। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কোম্পানির লিপস অ্যান্ড বাউন্সের লিঙ্ক পাওয়া যাচ্ছে। সেখান থেকে দাঁড়িয়ে আজকে হলো ইসিআই যা তথ্য প্রমাণ আছে, যদি নাই থাকতো কিছু তথ্য প্রমাণ,
যেটা আজকে শোনা যাচ্ছে, তৃণমূল নেতৃত্ব বলছে না কিছু নেই অভিষেকের বিরুদ্ধে। অভিষেকের বিরুদ্ধে যদি কিছু নাই থাকতো তাহলে ইসিআর খারিজ হতো, কারণ বহুত দিন পুরনো জাজমেন্ট আছে বেশ কিছু ভজন লাল, যে যদি ফেক হয়, অ্যাবসলিউটলি ফেক হয়, যেটা আলটিমেট কনক্লুশন আসবে না, প্রিলিমিনারি ইনভেস্টিগেশনের ক্ষেত্রে খারিজ করতেই পারে কোর্ট, কোর্ট করেই তো খারিজ, কিন্তু কোর্ট খারিজ করলো না। কোর্ট খারিজ না করে বললো না তদন্ত করো, কিন্তু কোনো স্টেপ নেবে না। মানে একটা অদ্ভুত ব্যাপার। আরেকটা বেঞ্চ বলছে তোমরা স্টেপ নিচ্ছ না। মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রতিদিন বলছেন যে ইডি এবং সিবিআই স্টেপ নিচ্ছে না। এই এই প্রসেসটা যদি আমরা দেখি লাস্ট বছর খানেক ধরে না, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, এই অ্যাপ্লিকেশন, কুন্তল ঘোষ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মানে অ্যাপ্লিকেশন, এই করতে করতে প্রসেসটা ডিলে হচ্ছে। কোনো সময় ইডি অফিসারদের নামে মামলা হচ্ছে, কোনো প্রসেস ডিলে করা হচ্ছে, ছাত্রছাত্রীদের ভবিষ্যৎটা অন্ধকারে চলে যাচ্ছে। আরো একটা মজার জিনিস, আমি আবার যেটা শুরু করলাম, শূন্য পাওয়া লোকজন যারা দেখায় গেছে দুর্নীতি করছে, তারা সুপ্রিম কোর্টের অর্ডারে তারা আবার চাকরি করছে। অদ্ভুত ব্যাপার, তাই না? বিচার ব্যবস্থা মানুষ ভরসা করে, টেম্পল অফ জাস্টিস বলে। টেম্পল অফ জাস্টিস মানে বিচারের ভগবানরা বসে, বিচারের ভগবানরা একটু ভগবান সুলভ আচরণও করুক। কিন্তু যেটা আমি আজকে শুনছিলাম, বলা হচ্ছে যে ইডি নাকি সাফিসিয়েন্ট কোনো মেটেরিয়ালস দিতে পারেনি, শুধুমাত্র কালীঘাটের কাকুর যোগসূত্র আর কিছু মন্তব্য, সেই জন্য নাকি গুরুত্বটা অতটা মানে দিলেন না আর কি জাস্টিস, সেই জন্য রক্ষা কবচ দিয়ে দেওয়া হয়েছে। আমি তো সেটাই বলছি, সিম্পল লজিকে আসো। ধরে নাও আমি যেটা কথা শোনা যাচ্ছে, অর্ডারটা এখন আমি দেখিনি, যে কথা শোনা যাচ্ছে ধরে নিলাম সেটাই সত্যি। সত্যি ইডি কোনো সাফিসিয়েন্ট প্রমাণ দিতে পারেনি, মানে কেসটা মিথ্যে। ইসিআইআর হচ্ছে ধরো ইডির এফআইআর, বাংলা ভাষায় বলতে গেলে ইসিআইআর হচ্ছে ইডির এফআইআর। সে তার মানে কেসটা মিথ্যে। কেসটা যদি মিথ্যে হয় সেটাকে খারিজ করতে পারতেন, কোনো অসুবিধা ছিল না। বলে নেওয়া যেত যে ইসিআইআরটা বেকার, একটা ফালতু ইসিআইআর, কোনো মানে নেই, সেটা খারিজ হয়ে গেল, আমরা বুঝতাম। বলা হলো কি ইসিআইআর এই মুহূর্তে আমি খারিজ করছি না, কি তদন্ত করে যাবে কিন্তু কোনো স্টেপ নেবে না। একটা অদ্ভুত ব্যাপার না? যদি ওটা এতই বেকার হতো, কিছুই নাই থাকতো, খারিজ করে দিতেন। উল্টো দিকে আরেকটা বেঞ্চ বলছে তুমি তদন্ত করো, একটা বেঞ্চ বলে তদন্ত করো না। আমরা মানে ধরো আমি অনেক চাকরি প্রার্থীদের জন্য কলকাতা হাইকোর্টে মামলাটা করি, আমার ক্লায়েন্টরা কনফিউজড, সাধারণ মানুষ কনফিউজড। হাইকোর্ট একটা কাজ করা উচিত, কোর্ট বলে দিক কোর্ট কি চায়। কোর্ট যদি বলে তদন্ত করুক তাহলে কোর্ট বলুক তদন্ত করুক, কোর্ট যদি বলে তদন্তের দরকার নেই তাহলে তদন্তের দরকার নেই। তো এইরকম ভাবে একজন বলবে করো, একজন বলে করবে না, এই ব্যাপারটা কনফিউশন আসছে। আইদার তুমি দৌড়াতে বলো অথবা দাঁড়িয়ে থাকতে বলো, দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়াতে বলো না। তো যাই হোক, কিন্তু যদি এরকম মানে সিঙ্গেল বেঞ্চ দুটোই তো মানে ব্যক্তি এক, ইস্যু এক সামনে আসছে, নিয়োগ দুর্নীতি মামলা, যদি এরকম দু রকমের ভার্সন আসে তো মানুষ কি করে কি ভাববেন? মানুষ তো মানুষই না, তারা তো বুঝছেন, হাইকোর্টকে তারা দেখছেন। দেখো কোঅর্ডিনেট বেঞ্চ একটা রায় দিচ্ছে, কোঅর্ডিনেট বেঞ্চের রায় আরেকটা কোঅর্ডিনেট বেঞ্চ সম্মান দেবে, এটাই স্বাভাবিক। কোঅর্ডিনেট বেঞ্চে এক ধরনের তথ্য আসছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের নামটা বাদ দেওয়ার চেষ্টা করলেন, সেই অ্যাপ্লিকেশন ডিসমিস হয়েছে, তার সুপ্রিম কোর্টে গেলেন, সেখান থেকে তাকে ঘুরে আসতে হয়েছে বারবার। এবং তারপরেও এই আজকের রায় আমরা মানে মানে সাধারণ একজন আইনজীবী হিসাবে, একজন সাধারণ মানুষ হিসাবে সত্যি অবাক যে কোনটা ঠিক, তদন্ত করবে না তদন্ত করবে না। ওই জায়গায় দাঁড়িয়ে দৌড়ানো সম্ভব না। আইদার তুমি বলো দৌড়াতে অথবা তুমি বলো দাঁড়িয়ে থাকতে, এক জায়গায় দাঁড়িয়ে বলবে দৌড়াও, সেটা হয় না। এদিকে যে রক্ষা কবচ দিয়ে দেওয়ার পরে কি আর তদন্তটা সেইভাবে কি আর এগোবে? যার রক্ষা কবচ থাকবে তিনি কি আর সেইভাবে কোঅপারেট করবেন? কারণ তার মধ্যে তার কোনো ভয়ই কাজ করবে না, অনেক সময় ভয় কাজ করে যে না কোঅপারেট করলে বা অ্যারেস্ট করে নেবে, তো সেই সব দিক দিয়ে তো একটা সাহস বেড়ে যাবে তো না? এখানে একটা ইফস এন্ড বাটস আছে, যদি সাবসিকুয়েন্ট আরো কিছু এভিডেন্স আসে, সাবসিকুয়েন্ট এভিডেন্সের বেসিসে ইডি অ্যাকশন নিতে পারে, ইডি স্টেপ নিতে পারে, সাবসিকুয়েন্ট এভিডেন্সের বেসিসে নিতেই পারে। কিন্তু এই রক্ষা কবচ অবভিয়াসলি এটা অ্যাডেড অ্যাডভান্টেজ। ইডির আইনজীবীরা আছে, ইডি যথেষ্ট মানে স্ট্রং একটা অর্গানাইজেশন, আমি আশা করি তারা এই অর্ডারটাকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যাবে এবং সুপ্রিম কোর্টে তারা সুবিচার পাবে, কারণ তাদের কনফিউশন তাদেরও থাকা উচিত। একদিকে অ্যারেস্ট করবে না, একদিকে তদন্ত চালিয়ে যাওয়া, মানে একটা অদ্ভুত একটা সিচুয়েশন। তো সেই ক্ষেত্রে তারা নিশ্চয়ই সুপ্রিম কোর্ট যাবে এবং তারা সেখানে ডিসাইড হবে আলটিমেটলি কি হবে। আচ্ছা, এই এজেন্সির সম্পর্কে আপনার কি ধারণা? এজেন্সিও কি ঠিকমতো করে কাজটা করতে চাইছে নাকি ওদের মধ্যেও যে প্রশ্ন উঠছে আর কি? দেখো মানে শফিকুল, সিম্পল কথা বলি, কিছু ক্ষেত্রে যতটা সুন্দরভাবে কাজ করা উচিত ছিল ততটা সুন্দর কাজ করা হচ্ছে না। বেশ কিছু নেতা নেত্রীর নাম সামনে আসছে, বেশ কিছু প্রমাণ সামনে আসছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, তেহট্টর বিধায়ক তাপস সাহা, তো আমাদের চ্যানেলে প্রচুর প্রতিবেদন হয়েছে, আমি যেটা নিয়ে মামলা করেছিলাম, সিবিআই তদন্ত হয়েছে, তার এগেইনস্টে ডাইরেক্ট এভিডেন্স আছে
আজ পর্যন্ত তাকে অ্যারেস্ট করা হলো না। একই রকম ভাবে তৃণমূলের একাধিক কাউন্সিলরের নাম আছে, তৃণমূলের একাধিক মন্ত্রীর নাম আছে, একাধিক এমএলএ এর নাম আছে, যার নামগুলো সিবিআই এবং ইডি কোর্টে দিচ্ছেন। কোর্ট সেগুলো দেখে চমকে যাচ্ছে। তাদের কাছে যদি এত তথ্য থাকে, এত কিছু থাকে, কোর্টে না দিয়ে তাদেরকে কান ধরে তুলে নিয়ে আসুক না। হাইকোর্ট তো বলেছে, মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছে যে পালক নিয়ে এদের কাছে যাওয়ার দরকার নেই, দরকার হলে চাবুক নিয়ে যান, চাবুক নিয়ে গিয়ে চাপকে তুলে আনুন। সিম্পল হিসাব, যোগাযোগ আছে, প্রমাণ এসছে, তুলে নিয়ে আসুন। তুলে নিয়ে আসছেন না কেন? এই এজেন্সি এত স্লো চলো, ধীমে চলো নীতি, এটা মানুষ ভালো চোখে দেখছে না। তারপর থেকে ভালো কথা বলছি, তদন্ত চলুক, কোনো অসুবিধা নেই, তদন্ত চলুক, বিচার প্রক্রিয়া চলুক, কিন্তু আমাদের যে ভাই বোনরা রাস্তায় বসে আছে দুর্নীতির জন্য, যাদের চাকরিটা বিক্রি হলো, তাদের ন্যায় অধিকারটা দরকার সবার আগে। যেগুলো গোলমাল পেয়ে তার লিস্ট বোর্ডকে দিয়ে দিক, বোর্ডের পাওয়ার আছে সেগুলোকে বের করে দেওয়ার, বের করে এদেরকে নিয়োগ করুক, সেটাই বা হচ্ছে না কেন? আমি যেহেতু আপনি বিজেপি লিডার, বিজেপির সঙ্গে যুক্ত রয়েছেন, সেজন্য আমি একটা প্রশ্ন করি আপনাকে। অনেকে বলছেন যে যদি এরকমভাবে এজেন্সি কাজ করে, আলটিমেটলি তো এজেন্সি তো সেন্টার থেকে আসা, সুতরাং এর তো একটা প্রভাব পড়তে পারে আপনাদের পলিটিক্সে, যে বিজেপি তার মানে বিজেপির হয়তো ঠিকমতো কাজ করাচ্ছে না বা করছে না, বা কোথাও সেটিং ফিটিং, তো এতে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ে যাবে এই বাংলাতে আপনাদের ভোট বাক্সে, এটাও তো বলা হচ্ছে। দল কি এইসব নিয়ে কিছু ভাবছে নাকি গুরুত্ব দিতে নারাজ? না 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 না, কেন বলছি, তোমার দর্শকদেরও জানা উচিত যে সিবিআই কোনো মামলা তদন্ত করার জন্য একটা প্রসেস থাকে। প্রত্যেকটা রাজ্য সরকার সিবিআই কে জেনারেল কনসার্ন দিয়েছিল। আমাদের রাজ্য 2018 সালে সেই জেনারেল কনসার্নটাকে উইথড্র করে নেয়। সিবিআই চাইলেই পশ্চিমবঙ্গে কোনো বিষয়ে ঢুকে তদন্ত করতে পারে না। তো পশ্চিমবঙ্গে যে করা মামলা চলছে, যে করা তদন্ত হচ্ছে, কোর্টের নির্দেশে হচ্ছে। আর এই নিয়োগ দুর্নীতিটা পুরোটাই হচ্ছে কোর্ট মনিটর ইনভেস্টিগেশন। এখানে কেন্দ্র সরকারের হাত নেই। কেন্দ্র সরকার বলেনি পশ্চিমবঙ্গে গিয়ে তদন্ত করো, কেন্দ্র সরকার বলেনি কাউকে গিয়ে অ্যারেস্ট করো। দেখো, তৃণমূলকে তো চুরি করতে ভারতীয় জনতা পার্টি বলেনি। ভারতীয় জনতা পার্টি বলেনি যে তোমরা চাকরি চুরি করো, চাকরিগুলো বিক্রি করে দাও, পার্থবাবুর গার্লফ্রেন্ডের বাড়িতে কোটি কোটি টাকা রাখো। তারা রেখেছিল, ইনভেস্টিগেট করেছে এবং তুলে এনেছে। ইডি সিবিআই যেভাবে কাজ করছিল, বাংলার মানুষ মানে অত্যন্ত খুশি ছিল এবং এখনো খুশি আছে। কিন্তু তাদেরকে বিশ্বাস করে, পশ্চিমবঙ্গ পুলিশকে বিশ্বাস করে না। সেই বিশ্বাসের জায়গাটা তারা রাখুক। কোর্টে প্রতিদিন দাঁড়িয়ে ঝাড় খাচ্ছে এরা, তাদের কাজ ঠিকঠাক করছে না বলে, কিন্তু এরা কাজ করতে পারে। করছে না কেন, তার উত্তর একমাত্র এরা দিতে পারবে। কিন্তু কোর্ট মনিটর ইনভেস্টিগেশন রিপোর্ট এদেরকে কোর্টকে দিতে হয়, তো কোর্ট ঠিকঠাক চালনা করবে বলেই আমার বিশ্বাস। আর এর সাথে ভারতীয় জনতা পার্টির সম্পর্ক নেই। সাধারণ দর্শক যেমন চায় দুর্নীতিগ্রস্তদের জেলে দেখতে, ভারতীয় জনতা পার্টিও চায় দুর্নীতিগ্রস্তদের জেলে দেখতে। না না, সেটাই তো। তাহলে যে এই যে এত প্রশ্ন উঠছে এজেন্সির বিরুদ্ধে, একটা সেন্টারে তো সরকার চলছে, তাহলে কেন দেখছে না যে এত কেন প্রশ্ন কলকাতা হাইকোর্টে এত ধাক্কা, এত ঝাড় দিতে হচ্ছে? তো একটু এজেন্সির বদনাম, এবং যারা সেখানে একটা সরকার চলছে কেন্দ্রে, তাদের দিকে তো আঙুলটা ওঠে না। তো সেটাই বা তাহলে কেন তারা মনিটর করছেন না? কোর্ট মনিটর হচ্ছে, কিন্তু কোর্টেতেই তো ঝাড় খাচ্ছে এজেন্সি, তাহলে কেন সেটার দিকে নজর দেওয়া হবে না? যারা কাজ করছেন, তাহলে তারা কি করছেন? তারা কি নিজেদের থেকে সেটিং ফিটিং করে ফেলছেন? পশ্চিমবঙ্গে আমরা থাকি, তো আমাদের থাকতে থাকতে আমাদের মেন্টালিটি এরকম হয়ে গেছে। ধরো তোমার এক্সাম্পল দিচ্ছি আমি, তুমি একটা সংবাদ মাধ্যম চালাও, বিভিন্ন প্রতিবেদন করো, তার জন্য পুলিশ তোমাকে ডেকে পাঠায়, পুলিশ তোমার নামে মামলা করে। কেন করে? তুমি সরকারের এগেনস্টে কথা বলে। তো আমাদের পশ্চিমবঙ্গে থেকে একটা ধারণা হয়ে গেছে যে সরকারে যারা থাকে তারা প্রশাসনকে কন্ট্রোল করে, বা রাজনৈতিক দলটা প্রশাসনকে কন্ট্রোল করে। কেন্দ্র সরকারকে ভারতীয় জনতা পার্টি কন্ট্রোল করে না, নিজের মতো চলে। ইডি বা সিবিআই ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি, তাদেরকে ভারতীয় জনতা পার্টি কন্ট্রোল করে না। আর এটা কোর্ট মনিটর ইনভেস্টিগেশন, কোর্টের নির্দেশে হচ্ছে। হ্যাঁ, কিছু অফিসার কিছু ভুল করেছে, কিছু স্লো চলছে, বেশ কিছু প্রবলেম আছে। দেখো, এন্ড অফ দ্য ডে তারাও মানুষ। একের পর এক সিবিআই ইডি অফিসারদের নামে কলকাতা বিভিন্ন থানায় মামলা করা হচ্ছে, তাদেরকে থ্রেট করা হচ্ছে। তারা হাইকোর্টে এসে বলছে, ইনফ্যাক্ট গতকালকে ইডিকে হাইকোর্টে দাঁড়িয়ে বলতে হলো যে আমরা যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামটা নিয়েছি, নাম নেওয়ার পর থেকে আমাদের এগেইনস্টে বিভিন্ন ঝামেলা শুরু হয়ে গেছে, আমাদের নামে মামলা শুরু হয়ে গেছে। কোর্ট তাদেরকে রক্ষা কবচ দিয়েছে। সুতরাং এই ইনভেস্টিগেশন ডিলে এটা হচ্ছে একের পর এক হাইকোর্টে মামলা করে ইনভেস্টিগেশন ডিলে করা, সুপ্রিম কোর্ট ছোটা, সেখানে ডিলে করা, বিভিন্ন মামলাগুলো করে এই কেন্দ্রীয় সংস্থাগুলোকে বাধা দেওয়া সৃষ্টি করা, এগুলোর জন্য দেরি হচ্ছে। এর সাথে কেন্দ্র সরকারের কোনো যোগাযোগ নেই। তো তাও আমি চাইবো, এরপরেও আমি চাইবো যে সিবিআই এবং ইডি যথেষ্ট মানে ইন্ডিপেন্ডেন্ট এবং ক্যাপেবল অর্গানাইজেশন, তারা তাদের দক্ষতাটা প্রমাণ করুক। নিজেদের অবস্থা, পশ্চিমবঙ্গ পুলিশের অবস্থা যেন আমি না আনে। ওকে, অসংখ্য ধন্যবাদ তরুণজ্যোতি তেওয়ারি, সরাসরি ছিলেন, একটা ব্যাখ্যা দিলেন। ভালো থাকবেন।
দর্শক শুনলেন যিনি টুইটটা করেছিলেন তারই একটা বক্তব্য সরাসরি আপনাদেরকে শোনালাম। উনি ওনার মতো করে ব্যাখ্যা দিলেন। দর্শক, এখন যদি এই নিয়ে আপনাদের কিছু বলার থাকে অবশ্যই বলবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।